প্রিয় দর্শক, আপনাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত আয়োজন টেবিল টক অনুষ্ঠান। সঙ্গে আছে ডক্টর তৌহিদুল হক। দর্শক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আজকে যে কর্মসূচি পালন করছে তার শিরোনাম তারা দিয়েছে শহীদি মার্চ। গত এই ছাত্র জনতার যে বৈষম্য বিরোধী আন্দোলন, সেই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদেরকে স্মরণ করা, তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা, পাশাপাশি বর্তমান ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন যে অন্তর্বর্তীকালীন যে সরকার দায়িত্ব নিয়েছেন রাষ্ট্র সংস্কারের এবং সকল ধরনের বৈষম্য নিরসনের, সে 1 মাস পূর্তি হলো, সেই বিষয়টিও এই আন্দোলন সংগ্রামের মধ্যে রয়েছে। তবে সার্বিকভাবে যারা শহীদ হয়েছেন তাদেরকে স্মরণ করা এবং সেই রাষ্ট্র সংস্কারের প্রশ্নে ছাত্র জনতার যে একীভূত যে অঙ্গীকার সেটিকে উদযাপন করা কিংবা সেই বিষয়ে সবাইকে সজাগ থাকার লক্ষ্যকে কেন্দ্র করে শহীদি মার্চ পালন হচ্ছে। পাশাপাশি আমাদের আজকের আলোচনা এটা আমরা নিয়ে আসবো যে আসলে বিভিন্ন জায়গায়, বিশেষ করে শিল্প অঞ্চলগুলোতে, এই সাভার কিংবা গাজীপুরের এই অঞ্চলগুলোতে যেখানে গার্মেন্টস সহ বেশ কিছু শিল্প প্রতিষ্ঠান রয়েছে, সেখানে যে অস্থিরতার সৃষ্টি করা হয়েছিল, সেই অস্থিরতা কারা সৃষ্টি করছেন সেক্ষেত্রে সরকারের বক্তব্য হলো যারা বহিরাগত এবং যারা সরকারের যে কর্মকাণ্ড বা ভাবমূর্তি বিনষ্ট করতে চায় তারাই এর সাথে জড়িত। সেক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে। যৌথ বাহিনীর অভিযান এবং আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা বা অভিযানের বা ব্যবস্থার মধ্যে দিয়ে কিন্তু অনেকগুলো কারখানা বা গার্মেন্টস তারা তাদের কার্যক্রমের স্বাভাবিকতা আনতে পেরেছে। পাশাপাশি এটিও আলোচনায় নিয়ে আসবো যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করার পরামর্শ দিয়ে কাজী হাবিবুল আউয়ালের যে কমিশন সেটি তারা পদত্যাগ করেছেন এবং তাদের পদত্যাগ মহামান্য রাষ্ট্রপতি সেটি গ্রহণ করেছেন। পাশাপাশি ব্যবসা বাণিজ্যের যে সম্প্রসারণ কিংবা বিগত 15 বছরের কারণে ব্যবসা বাণিজ্যের বা আর্থিক খাতে যে ক্ষত তৈরি হচ্ছে সেটাকে কাটিয়ে ওঠার ক্ষেত্রে কী করণীয় যে ব্যবস্থাগুলো, বেশ কিছু ব্যবস্থা বর্তমান সরকার গ্রহণ করেছে যার ফলাফলও দৃশ্যমান এবং সেটাকে আরও বেশি কীভাবে গতি আনয়ন করা যায় সেই পরামর্শ আজকে সম্মানিত আলোচকদের কাছ থেকে শুনব। এই বিষয়গুলোকে সামনে রেখেই আজকের আলোচনার শিরোনাম শহীদি মার্চ। এই বিষয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন, আমার ডান দিকে আছেন বাংলাদেশ চেম্বার অফ ইন্ডাস্ট্রিজ BCI এর সম্মানিত সাবেক সভাপতি শাহিদুল ইসলাম হেলাল এবং সর্বডানে আছেন সেন্টার ফর হিউম্যান রাইটস অ্যান্ড ডেভেলপমেন্টের সম্মানিত চেয়ারম্যান ইঞ্জিনিয়ার AKM রেজাউল করিম। আপনাদের দুজনকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। দর্শক, এটিও জানিয়ে রাখি আরও একজন সম্মানিত আলোচক আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত হবেন। তিনি উপস্থিত হলে তার সাথে আপনাদের পরিচয় এবং তার আলোচনাও শুনবো। শুরুতে একটু ইঞ্জিনিয়ার রেজাউল করিম ভাই আপনার কাছ থেকে আসতে চাই যে আসলে ছাত্র জনতার যে বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশ একটি নতুন পর্যায়ে, নতুন অবস্থায় অবতীর্ণ হলো এবং এটাকে অনেকে দ্বিতীয় স্বাধীনতা থেকে শুরু করে নানা শিরোনামে তারা দেখছেন। এই দেখার মূল স্পিরিট হলো যে রাষ্ট্রে কোনো ধরনের বৈষম্য থাকবে না, সংস্কারের মধ্যে দিয়ে সকল বৈষম্য কিংবা অন্যায় অবিচার সেটি দূর হবে। শুনতে চাই আপনার আলোচনা। প্রথমেই আমি এশিয়ান টেলিভিশনের আমাকে আলোচনা করতে সুযোগ দেওয়ার জন্য তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আলোচনার শুরুতে আমি এই দ্বিতীয় স্বাধীনতার মহান শহীদদের রুহের মাগফিরাত কামনা করে এবং তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে এবং যারা এই আন্দোলনে এখনও আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করে আমার আলোচনা শুরু করছি। জি, আপনারা জানেন যে গত 15 বছর 7 মাস আওয়ামী লীগ সরকার তৃতীয়বারের মতো ক্ষমতায় ছিল, মানে 72 থেকে 75-এর পরে, 96 থেকে 2001-এর পরে 2009 সালে তারা যখন ক্ষমতা গ্রহণ করে সেই থেকে এই আগস্টের 5 তারিখে ক্ষমতার পতন পর্যন্ত তারা যে ক্ষমতায় ছিল তারা সর্বস্তরে দলীয়করণ করেছে, সমস্ত প্রতিষ্ঠানগুলোকে তারা ধ্বংস করেছে, সমস্ত জায়গাতে তাদের দলীয়করণ এমন চূড়ান্ত পর্যায়ে গিয়েছিল যে সাধারণ নাগরিকের কোনো অধিকার ছিল না। বৈষম্য তো অনেক পরের কথা আর কি, সাধারণ নাগরিকের কথা বলার অধিকার ছিল না, সাধারণ নাগরিকরা আইনের কোনো বিচার তারা পেত না। শুধুমাত্র দলীয় সরকার এবং দলীয় প্রশাসনের মাধ্যমে জনগণকে সেবাদাসে পরিণত করা হয়েছিল এবং একটা আন্দোলনের মাধ্যমে আজকে এই স্বৈরাচারী সরকারের পতন হয়েছে। কিন্তু সেখানে আমাদের ভাইয়েরা, আমাদের বোনেরা অনেক রক্তের বিনিময়ে এই স্বাধীনতা আসলে অর্জিত হয়েছে এবং আজকে এই যে শহীদি মার্চ,
এই মার্চকে আমি এই অনুষ্ঠানের মাধ্যমে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে শহীদদেরকে স্মরণ করা হয়েছে, যাতে আমরা এই তাদেরকে ভুলে না যাই। জি। এবং আরেকটি বিষয় ইঞ্জিনিয়ার রেজাউল করিম, আপনি যেমনটি বলছিলেন যে যেখানে দাবি দেওয়াকে কেন্দ্র করে আন্দোলন হচ্ছে অথবা তারা বৈষম্য হয়েছে, তাদের উপরে বঞ্চনা হয়েছে, এটাকে নিরসনের জন্য অথবা এখান থেকে মুক্তির জন্য অনেকে যারা একত্রিত হচ্ছেন দাবি দেওয়া নিয়ে, সেক্ষেত্রে সর্বশেষ সচিবালয় আনসারের যে ঘটনা নিশ্চয়ই সেটি জানা। সেক্ষেত্রে বর্তমান সরকার কিংবা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন অনেকেই বলছেন যে বিগত সরকারের তারা এই দাবি দেওয়ার মধ্যে থাকতে পারে, সেটি আপনি একমত কিনা? আমি অবশ্যই একমত, কারণ আমি আপনাকে একটা জাস্ট মানে ঘটনা স্মরণ করে দিতে চাই। যেদিন সাবেক প্রধান বিচারপতি পদত্যাগ করলেন, আমি সেদিন হাইকোর্টে গিয়েছিলাম এই বৈষম্য বিরোধী ছাত্রদের সঙ্গে একাত্ম ঘোষণা করতে। আমি নিজেও যুক্তরাজ্যে অনেকদিন আইনের প্র্যাকটিস করেছি। জি। তো সেখানে যখন সাবেক প্রধান বিচারপতি রাজি হলেন পদত্যাগ করতে, এরপর আমি ওই হাইকোর্ট থেকে রিক্সা করে আপনার ধানমন্ডির দিকে যাচ্ছিলাম এবং আমি 3টা মিছিলকে অতিক্রম করেছি। সেটা সংখ্যালঘুদের নামে, সনাতন ধর্মাবলম্বীদের নামে মিছিলগুলো হয়েছিল, কিন্তু সেই মিছিলে আপনার আমাদের এই যে আন্দোলনের স্পিরিটের বাইরে স্লোগান সেখানে দেওয়া হচ্ছিল এবং এটা বোঝাই যাচ্ছিল যে একটা উস্কানিমূলক একটা মিছিল, এবং এর ধারাবাহিকতায় আমরা আনসারদের তথাকথিত বিদ্রোহ দেখলাম, মানে একটা অস্থিরতা তৈরি করা। জি, রেজাউল করিম, ইঞ্জিনিয়ার রেজাউল করিম, আরও আলোচনা শুনবো। অসংখ্য ধন্যবাদ। এই পর্যায়ে আপনাকে শাহিদুল ইসলাম হিলাল ভাই আসতে চাই যে অস্থিরতার প্রসঙ্গ ইঞ্জিনিয়ার রেজাউল করিম ভাই বললেন, আমরাও গণমাধ্যমে সেটি দেখছি, সেই অস্থিরতাকে কারা করছেন সেটিকে চিহ্নিত করা, আইনের মুখোমুখি করা, সেটি বর্তমান সরকার সেই কাজও করছে। সেনাবাহিনী এবং আমাদের পুলিশ সদস্যরাও সেটা যথেষ্ট সক্রিয়। আমাদের শিল্প অঞ্চলগুলোতে বা ব্যবসা পরিচালনার ক্ষেত্রে যে ব্যবসায়িক কারখানাগুলো যেখানে রয়েছে, শিল্প অঞ্চল যেগুলো বা যেখানে ফ্যাক্টরি রয়েছে, সেখানের যে অস্থিরতা নিরসনের, যাতে এই ধরনের অস্থিরতা কেউ সৃষ্টি করতে না পারে কিংবা সজাগ থাকার প্রশ্নে স্থায়ীভাবে কি ব্যবস্থাগুলো নেওয়া যেতে পারে, সেই আলোচনা আপনার কাছে শুনবো। তবে তার আগে যদি আপনি কিছু যুক্ত করতে চান, বৈষম্যবিরোধী ছাত্র জনতা আজকে যে শহীদ মার্চ তারা পালন করছে, শহীদদের স্মরণ করা এবং সবাইকে সজাগ থাকার প্রশ্নে, এ ব্যাপারে যদি কিছু আলোচনা যুক্ত করতে চান, এটা শুনে আমরা পরবর্তী দ্বিতীয় প্রশ্ন শুনবো। একটা তো আছে যে এই যে আন্দোলনের আগে যে অবস্থা ছিল, আমরা কিন্তু একদম মাটিতে, উই হিট দ্য গ্রাউন্ড, এর নিচে আর আমাদের কিন্তু যাওয়ার জায়গা প্রায় ছিলই না। এখন আমার মনে হয় যাই করা হয় এটা উন্নতির দিকেই যাবে, এটাতে কিন্তু আমরা খুবই আশাবাদী। তবে ভাই যেটা বলছিলেন যে এই যে গোলমাল যেগুলি করছে, এটা যে ফ্যাক্টরি ওয়ার্কাররা মানে করছে, এটা আমরা বিশ্বাস করি না। কারণ ফ্যাক্টরি ওয়ার্কাররা তো চায় যে নিজের ফ্যাক্টরিকে খোলা থাকলেই তো তার সেটাই চায়। ওরা মিছিল করতে পারে, মানে প্রতিবাদ করতে পারে, কিন্তু ভাঙচুর করবে না, ওদের সম্পত্তি ওরা ভাঙচুর করবে না। ফ্যাক্টরি ওয়ার্কাররা কিন্তু দে বিলং টু দ্য ফ্যাক্টরি, এটা কিন্তু কখনো ভাঙচুর করবে না। তো গার্মেন্টসে স্পেশালি এই ঝামেলাগুলি হচ্ছে কারণ অনেক আগের থেকে আমরা যতটুকু জানি যে ঝুটের ব্যবসা বা যেসব ওয়েস্টেজ যেগুলি ব্যবসা, ওই বিজনেসগুলি কিন্তু ওয়াজ কন্ট্রোল বাই পলিটিক্যাল মাস্তানস যেটা বলা হয়। তো এবং এতদিন 15 বছর যাবত এই আওয়ামী লীগের লোকেরা ছিল, এখন নতুন লোকেরা আসতে চাচ্ছে এখানে। আমি মনে করি যে বিএনপিও আছে, লোকের লোকেরাও আছে, কিছু ব্যবসায়ীরাও আছে, এরা এই জিনিসটাকে কন্ট্রোল করার চেষ্টা করছে। তবে সবচেয়ে দুঃখজনক হলো যে ফ্যাক্টরিগুলিকে ভাঙচুর যে করছে, এই ভয়টা, ওরা ভয় দেখানোর জন্য এই ভাঙচুরগুলি করছে, এটা খুবই ডেঞ্জারাস। মানে ভিতর রাখা, হ্যাঁ, ভিতর রাখা। তো আমাদের আপাতত যেই প্রবলেমটা আমরা দেখছি, যেমন ইন্ডাস্ট্রিয়াল পুলিশ বা র্যাব, যৌথ বাহিনী, কেউ কিন্তু ওখানে ওইভাবে অ্যাকশন নিতে পারছে না, কারণ ওদের ওই রাইট নেই যে লোকদেরকে মারপিট করবে বা গুলি করবে, ওইটা তো নেই। তো এই মবকে কন্ট্রোল করা কিন্তু খুবই ডিফিকাল্ট। না, কিন্তু এই আইনশৃঙ্খলা বাহিনী বা যৌথ বাহিনী তারা কার্যক্রম করে তো 60টির মতো 60 গার্মেন্টস ফ্যাক্টরিকে তারা তো আবার স্বাভাবিক অবস্থায় জাস্ট আজকে মোটামুটি ভাবে, তাও আমরা 100% সার্টেন না, আজকে অনেকটাই এনেছে, কিন্তু এই কদিন যে হয়েছে কিন্তু কেউ কিছু করতে পারে নাই। যখন এই গোলমাল চলছিল গত মাসে, তখন যেমন অনেক ফ্যাক্টরি, আমার ফ্যাক্টরি তো ভাঙচুর হয়েছে, আমরা তখন ইন্ডাস্ট্রিয়াল পুলিশকে ডেকেছি, ওরাও আসে নাই, আর্মিকে ডেকেছি, ওরাও আসে নাই, র্যাবও আসে নাই, কেউ কিন্তু ওখানে যাওয়ার মতো অবস্থানই ছিল না, এত খারাপ অবস্থা ছিল।
তো এখন ওই অবস্থার থেকে অনেকটা ভালো হয়ে যাচ্ছে। স্থায়ীভাবে আসলে কোন পদক্ষেপগুলো নিলে আসলে এই ধরনের অবস্থাগুলো বা অনভিপ্রেত অবস্থাগুলোকে এড়িয়ে যাওয়া যাবে, যাতে কোনোভাবে বহিরাগত অথবা যারা অস্থিরতা সৃষ্টি করতে চায় তারা কোনো সুযোগ পাবে না, সেই ব্যবস্থাগুলো কি গ্রহণ করা যায়? এটা তো আইন শৃঙ্খলা বাহিনী যদি ঠিকভাবে কাজ করে, দেশে যদি আইন শৃঙ্খলা আসে, এটা কিন্তু অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে। আর আমরা এতদিন আমাদের মানে গার্মেন্টস ইন্ডাস্ট্রি বা যেসব ইন্ডাস্ট্রি আমাদের আছে সবই কিন্তু লেবার ওরিয়েন্টেড। এত লোক ঘন ইন্ডাস্ট্রিতে যে গোলমাল হয় না, এটাও কিন্তু অস্বাভাবিক। তার মানে মালিক এবং কর্মচারীদের সম্পর্ক কিন্তু খুবই ভালো। বেতন নিয়ে অনেক রকম আলোচনা হয়, এর বাইরে কিন্তু কোনো রকম আলোচনা হয় না। এটা কিন্তু আপনি হাজার হাজার লোক যেখানে কাজ করে ওখানে তো গোলমাল হওয়াটা খুবই স্বাভাবিক। কিন্তু আপনি দেখবেন এই যে তৃতীয় পক্ষ বা যাদেরকে আমরা বহিরাগত বলছি বা যে শিরোনামই তাদেরকে বলি না কেন, এদের থেকে এই শিল্পাঞ্চলকে মুক্ত রাখার উপায় কি হতে পারে? আপনি তো দীর্ঘদিন ধরে এই সংগঠনের নেতৃত্ব দিয়েছেন, একজন স্বনামধন্য ব্যবসায়ী আপনি। এটা খুবই ডিফিকাল্ট যদি আইন শৃঙ্খলা বাহিনী যদি এটাকে কন্ট্রোল না করে। এটা কিন্তু মালিক পক্ষ কিছুই করতে পারবে না। কিছু এলাকা আছে, যেমন আমরা জানি অনেক গোলমাল হতো এক সময় নারায়ণগঞ্জ, ওইটা আস্তে আস্তে বন্ধ হয়ে গেছিল। গত 4-5 বছর কিন্তু মানে পলিটিক্যালি যতই খারাপ অবস্থা হয়, কিন্তু আমরা এই মাস্তানি বা গোলমাল এটা দেখি না। আমার নারায়ণগঞ্জেও ফ্যাক্টরি আছে, সাভারেও আছে, দু জায়গাতেই কিন্তু মোটামুটি সেফ জোন ছিল। এখন হঠাৎ করে এটা আবার শুরু হয়েছে। আমার মনে হয় ব্যবসায়িক হাত বদলের ঝামেলার জন্য এটা বেশি হচ্ছে। আরেকটা যে কিছু তো লোক আছে যারা চাচ্ছে যে মানে দেশটা স্থিতিশীল না হোক, কিছু গোলমাল হোক, ওরাও ওদের সাথে জয়েন করেছে। সেটি সরকারের মানে নির্দেশে যৌথ বাহিনী এবং আইন শৃঙ্খলা বাহিনী সেটি শক্ত হাতে নিয়ন্ত্রণ করছে গতকাল থেকে এর আগে কিন্তু এটা ছিল না। শাহিদুল ইসলাম হেলাল ভাই, আরও আলোচনা শুনবো। ইঞ্জিনিয়ার রেজাউল করিম, এই যে অস্থিরতা শিল্প অঞ্চলগুলোতে আপনি কোনো যোগ করবেন কিনা? জি, আমি ওনার সঙ্গে একটু যোগ করতে চাই আর কি। একটা বিষয় হচ্ছে যে আপনার আমাদের এই শিল্প কারখানাতে আমাদের প্রধান জনশক্তি হচ্ছে আমাদের শ্রমিক ভাইয়েরা এবং বোনেরা। আপনারা জানেন যে এই গত 15 বছরও এদের উপর বেশ বৈষম্য হয়েছে, আপনার বেতন কাঠামো থেকে শুরু করে এবং অন্যান্য বিষয়ে। সবচেয়ে যেটা আমি জোর দিতে চাই যে প্রণোদনার নামে যেসব টাকা শুধুমাত্র কিছু আওয়ামী ব্যবসায়ীরা হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছেন, এবং এটা কিন্তু আমাদের শ্রমিক ভাইয়েরা বা এরা এটা কিছু খুবই সামান্য পেয়েছেন বা কিছুই পান। অনেকেই কারখানার উন্নতির কথা বলে লোন নিয়েছেন, সেই লোন ফেরত দেননি, সেটা ঋণ খেলাপি হয়েছেন। জি, এরকম অভিযোগ হওয়ার সরাসরি প্রণোদনা যেগুলো সেগুলো তারা মানে আওয়ামী নেতাদের পকেটে চলে গিয়েছে। আপনার আমাদের সাধারণ কর্মচারীরা যারা এই বৈদেশিক মুদ্রায় সবচেয়ে বড় অবদান রাখে, তাদের কোনো কাজে আসেনি। তো এই অসন্তোষটা কিন্তু দীর্ঘদিনের, এটাও আমাদেরকে দূর করতে হবে, এবং এটা বর্তমান সরকার চাইলে সেই বিষয়গুলো জবাবদিহিতে আওতা এনে যাতে শ্রমিকরা এই সুবিধাগুলো পায় এবং তাদের স্বাস্থ্যসেবা, তাদের শিক্ষা, চিকিৎসা এবং ন্যূনতম জীবন যাপনের জন্য যাদের যেটা দরকার সেটা যাতে তারা পায়। এবং এই প্রতিষ্ঠান তো তাদের, এই প্রতিষ্ঠানের নিরাপত্তার জন্য তাদের মধ্য থেকে কিছু স্বেচ্ছাসেবী রাখা যেতে পারে, যাতে বহিরাগত শক্তি এদের মধ্যে একটা ঐক্য গড়ে তোলা, সেটা বলছেন আপনি, যাতে আক্রমণ করতে না পারে। আর ভাইয়ের সঙ্গে আমি জাস্ট এটুকু অ্যাড করতে চাই যে এটা তো আমাদের 1 নম্বরের শিল্প। আমার মনে হয় যে বর্তমান সরকারের চিন্তা করা উচিত যে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ আলাদা একটা ইন্ডিপেন্ডেন্ট, যারা রাজনৈতিক মুক্ত মত এবং পথ মুক্ত, যা ইন্ডিপেন্ডেন্ট পুলিশ যারা, এরা নিরাপদের নিশ্চয়তা থাকবে যাতে আমাদের এই জানমালের কোনো ক্ষতি না হয়, জানমালের ক্ষতি না হয় এবং কোনো শ্রমিকও যাতে ক্ষতিগ্রস্ত না হয়। আরেকটা জিনিস আমি লাস্ট অ্যাড করতে চাই। জি বলুন। এই শ্রমিকদের জন্য ইন্স্যুরেন্সের ব্যবস্থা থাকতে হবে, যে তারা যদি জানমালের ক্ষতি হয়, এই যে সরকার যেসব ক্ষতিপূরণের নামে যেসব টাকা প্রদান করে, এটা একটা তামাশা, মানবতার বিরুদ্ধে সঙ্গে একটা তামাশা। স্থায়ী ব্যবস্থাগুলো একটা বাধ্যতামূলক করা দরকার, ইন্স্যুরেন্স করা দরকার এদের, যাতে শিক্ষা, চিকিৎসা এবং নিরাপত্তা এবং মারা গেলে তারা যাতে ক্ষতিপূরণ পায় সেটার ব্যবস্থা করা। ইঞ্জিনিয়ার রেজাউল করিম, আরও আলোচনা শুনবো। একটা বিরতিতে যাব। শাহিদুল ইসলাম হেলাল ভাই, আসতে চাই আমরা অর্থের চাকাকে আরও গতিশীল করার জন্য আমাদের ব্যবসা বাণিজ্যের যে নীতি অথবা যে সিদ্ধান্তগুলো গ্রহণ করা দরকার, সেটি গত 15 বছর কাদের হাতে ছিল, সেটি এখন গণমাধ্যমে যে চিত্র বা খবরগুলো আমরা দেখছি
তাতে তো অনেকটাই হতাশ হতে হচ্ছে আমাদেরকে। এই যে নীতি বলুন অথবা সিদ্ধান্তের প্রশ্নে ব্যবস্থাগুলো কি পরিবর্তন হওয়া দরকার, যাতে সত্যিকার অর্থের চাকা যেটি আরও বেশি গতিশীল হয়, পাশাপাশি আমার স্থানীয় শিল্পের প্রসারের জায়গাটা যাতে সুদূর প্রসারীভাবে জাতীয় অর্থনীতিতে ভূমিকা রাখতে পারে। এই প্রশ্নে যে বিষয়টি নিয়ে আলোচনা, শহীদ মার্চ এবং আমরাও এই আন্দোলনে, বৈষম্য বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি, এবং পাশাপাশি রাষ্ট্র সংস্কারের প্রশ্নে যে আলোচনাগুলো করা দরকার, যে পরামর্শগুলো সম্মানিত আলোচকদের কাছ থেকে আমরা জানতে চাই, সেই বিষয়টিকে সামনে রেখেই আলোচনা। যে প্রশ্নটি শাহিদুল ইসলাম হিলাল ভাই আপনার কাছে রেখে যাওয়া, যে ব্যবসা বাণিজ্যের নীতিকে আরও বেশি গতিশীল করার জন্য যে করণীয় প্রশ্ন এবং নেতৃত্বের বিষয়টি নিয়ে এখন গণমাধ্যমে আমরা যে খবরগুলো বা প্রতিবেদনগুলো দেখছি, সেটি নিশ্চয়ই আমাদেরকে হতাশ করছে। আমি ভাইয়ের সাথে করতে চাচ্ছি যে এখন যে ফ্যাক্টরিগুলি হচ্ছে বা আগে গত 7-8-10 বছর রানা প্লাজার পরে স্পেশালি শুধু গার্মেন্টস না, অন্যান্য ফ্যাক্টরি কিন্তু মোটামুটিভাবে কমপ্লায়েন্ট অ্যান্ড সোশ্যালি কমপ্লায়েন্ট, অ্যান্ড 90% ফ্যাক্টরি, রিজনেবল সাইজ ফ্যাক্টরি কিন্তু ইনস্যুর্ড, ফুললি ইনস্যুর্ড। উইদাউট ইন্স্যুরেন্স এই কমপ্লায়েন্স হয় না। ওইসব দিকে কিন্তু আমাদের ডেভেলপমেন্ট অনেক বেশি, কিন্তু তার বেনিফিট শ্রমিকরা কতটা পাচ্ছে না। যদি ফ্যাক্টরিতে ইনজুর্ড হয়, মারা যায়, ওই ইন্স্যুরেন্স কাভার করে, দ্যাট ইজ দেয়ার। এটা যেটা 10 বছর আগে ছিল না, এখন কিন্তু এটা আছে। আর সোশ্যালি কমপ্লায়েন্ট না হলে রপ্তানি করা কিন্তু অলমোস্ট ইম্পসিবল। প্রায় সব ফ্যাক্টরি এখন সোশ্যালি কমপ্লায়েন্ট। দ্যাট ওয়ে কিন্তু বাংলাদেশ ইন্ডাস্ট্রি কিন্তু অনেক ডেভেলপ করেছে, যে ফ্যাক্টরি লেআউট, সেফটি, সোশ্যাল নেট যেসব আছে। যেমন আপনি প্রত্যেকটা ফ্যাক্টরিতে দেখবেন যে এই র্যাম্প আছে, যেন হুইল চেয়ারে লোকেরা যেতে পারে, ফায়ার, এনভায়রনমেন্ট, এগুলি কিন্তু সবই কমপ্লায়েন্ট ম্যাক্সিমাম ফ্যাক্টরি। আর যারা নাই ওরাও আস্তে আস্তে হচ্ছে, কারণ ওটা না হলে হতে পারে না। তো আপনার সেকেন্ড প্রশ্নে যে ব্যবসা বাণিজ্যের নীতি আসলে পরিবর্তনের প্রসঙ্গ, নীতিটা আমাদের কিন্তু অনেক আগের থেকেই বড় বড় যত ডিসিশন নেওয়া হতো, ম্যাক্সিমাম কিন্তু পলিটিক্যাল ডিসিশন নেওয়া হতো। আমরা যদি একটা ইন্ডাস্ট্রির কথাই বলি, পাট শিল্পের কথাই যদি বলি, পাট শিল্পের কিন্তু কখনো কিন্তু কমার্শিয়াল ডিসিশন নেওয়া হয় না। ইট ওয়াজ অলওয়েজ পলিটিক্যাল ডিসিশন। কীভাবে ওয়ার্কারদেরকে দলীয়করণ করা যায়, কিভাবে রাখা যায়। আমরা এমনও দেখেছি আদম জিজিটমিলের একটা ডিপার্টমেন্ট বন্ধ করে 10,000 ওয়ার্কারকে বেতন দিত, মানে হাফ এ ডে কাজ না করে মিছিলে আসতে বলতো, কিন্তু জুটমিল বেতন দিয়ে যাচ্ছে। তো এরকম ম্যাক্সিমাম ডিসিশনই কিন্তু পলিটিক্যাল ডিসিশন হতো। বাট এর মাঝেও ভালো ভালো অবভিয়াসলি ডিসিশন হয়েছে, আমাদের তো অর্থনীতি তো ইমপ্রুভ করেছে। তা আমাদের যেই কমপ্লেনটা, মেইন কমপ্লেন আমি ব্যবসাতে থেকে দেখেছি, যে আমাদের ধারাবাহিকতা নাই। যেমন এই বাজেটে একটা জিনিস যদি করলো, পট করে নেক্সট বাজেট ওটা চেঞ্জ হয়ে যায়। তা আমাদের ইন্ডাস্ট্রিজ যারা করি, আমরা কিন্তু প্রাইসিং যখন করি, ম্যাক্সিমাম ইন্ডাস্ট্রিতে কিন্তু প্রাইস 3 মাস, 6 মাস, 1 বছর এইভাবে ভ্যালিডিটি রাখে। হঠাৎ করে যখন চেঞ্জ হয়ে যায়, দ্যাট বিকামস এ বিগ ট্রাবল। তারপরে এনার্জিতে যেটা বিইআরসি, যেটা ইন্ডিপেন্ডেন্ট বডি হওয়ার কথা ছিল, ওটা কিন্তু গত 8-10 বছর ইন্ডিপেন্ডেন্ট ছিল না। ওটার ডিসিশনটা কিন্তু সরকার দিত, ওরা দিত না। আমাদের গণশুনানি হতো, ওটা অলমোস্ট ইউজলেস ছিল। সুতরাং যেটা হতো যে পাওয়ারটা হঠাৎ কখন বাড়বে, কখন ট্যারিফ বাড়বে আমরা জানি না, কখনো কমে নাই তো বাড়তে থাকে। তো আমরা তো সাথে সাথে তো প্রাইসের সাথে অ্যাড করতে পারি না। দ্যাট বিকামস এ চ্যালেঞ্জ। এখানে আপনি বাজেটের প্রসঙ্গটা বলছিলেন যে ধারাবাহিকতা থাকে না। এখন আমরা যেটি শুনছি, বর্তমান সরকার বলছে যে আসলে বর্তমান অবস্থা এবং রাষ্ট্র সংস্কারের প্রশ্নে বাজেটেও কিছু পরিবর্তন তারা নিয়ে আসবেন, প্রয়োজনীয় যে পরিবর্তনগুলো, সেই পরিবর্তনের ক্ষেত্রে আপনাদের কোনো আবেদন আছে কিনা? আমাদের তো এখন যেমন অ্যাজ লং এজ ডিসিশনগুলি পলিটিক্যালি না নেওয়া হয়, ইকোনমিক্যালি, কমার্শিয়ালি যদি নেওয়া হয়, তাহলে কিন্তু রাজনৈতিক বিবেচনা থাকবে না, সেটি শিল্প এবং অর্থের বিবেচনা। হ্যাঁ, ওটা, এবং এটা আমার মনে হবে, কারণ এখন যে আমাদের যে উপদেষ্টাতে কিন্তু বেশ টপ কয়েকজন ইকোনমিস্ট আছে। আমরা আশা করছি যে এই জিনিসটা অনেক সেফগার্ড হবে। নেক্সট বাজেটে আমরা বুঝতে পারবো যে কি আমাদের দরকার আর কি ওরা দিবে, মানে ভবিষ্যৎকে ভবিষ্যৎ কি করে। যে অসংখ্য ধন্যবাদ ইঞ্জিনিয়ার রেজাউল করিম ভাই। আসতে চাই যে আজকে একটু নির্বাচনের প্রসঙ্গে একটু যেতে চাই। ব্যবসা বাণিজ্যের প্রসঙ্গ নিয়ে তো আমরা আলোচনা করলাম যে কাজী হাবিবুল আউয়ালের যে কমিশন, তারা সেই দীর্ঘদিনের যে বিতর্ক, নির্দলীয় তত্ত্বাবধায়ক নির্বাচন, সেই পরামর্শটি রেখেই তারা পদত্যাগ করলেন। উনি একটা মানে নির্লজ্জ আর কি। ওনার তো পদত্যাগ করা উচিত ছিল। এই ওনার নেত্রী বা ওনার এই তৎকালীন সরকারের প্রধান যখন পালায়ে গেলেন,
তারপরে ওনার পদত্যাগ করা উচিত ছিল। আর ওনার কাছ থেকে তো এই পরামর্শ দরকার নাই যে আপনার নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হইতে হবে, এটার জন্যই এত লোক শহীদ হয়েছে, এটার জন্যই এত লোক আপনার পঙ্গু হয়েছে, হাসপাতালে এখনও লোক কাতরাইতেছে। আমি কয়েকদিন আগেও হাসপাতালে গিয়েছি, খুবই ভয়াবহ অবস্থা, এবং সারা পৃথিবী দেখেছে, আপনার সমস্ত মিডিয়াগুলোতে আসছে। তো ওনার ন্যূনতম যদি লজ্জাবোধ থাকতো উনি এর আগেই পদত্যাগ করতেন। আর আজকে এই ব্রিফিংয়ের ওনার কোনোই প্রয়োজন ছিল? এইসব খুবই অর্থহীন কথা। আমি আসার আগে আমি পত্রিকা পড়ে এসেছি যে যেসব পরামর্শগুলো লিখেছেন এবং উনি নিজের সাফাই গাওয়ার চেষ্টা করছেন, এগুলো আপনার কমপ্লিটলি ইউজলেস। উনি মানে আজকে যে প্রেস কনফারেন্স এবং তিনি যে পরামর্শটি রাখলেন, এটা কি মানে কি মনে হয় যে তিনি করতে চেয়েছেন সরকারের কারণে পারেননি, এরকম কিছু বলতে চাচ্ছেন? আপনার মনে হচ্ছে সেটি? উনি একদম পরস্পর বিরোধী কথা। আপনি দেখবেন যে শেষের দিকে উনি বললেন যে যা এই নির্বাচনে ওনাদেরকে সহযোগিতা করেছেন, ওনাদেরকে সেই প্রশাসনকে এবং একে উনি ধন্যবাদ জানাইছেন। আপনার যে নির্বাচন হয়েছে, জি, নির্বাচন উনি যদি একটু ন্যূনতম কোনো ওনার একজন প্রধান নির্বাচন কমিশনার হিসেবে ওনার স্ট্যান্ডকে যদি উনি এস্টাবলিশ করতে পারতেন, তাহলেও কোনো দুঃখ ছিল না। আপনার যেসব ক্ষেত্রে বিরোধী দল বা ন্যূনতম বিরোধী দল কেউ নির্বাচন করেছে, হিরো আলমের মতো লোক, চরমানের পীর সাহেবের মতো, এদেরকে মারধর করা হয়েছে। এবং মানে উনি যে স্টেটমেন্ট দিয়েছেন গণমাধ্যমের সামনে, খুবই নির্লজ্জ। এরকম দলদাস নির্বাচন কমিশনার তারপর এতদিন দেরি করলেন পদত্যাগ করার জন্য, এবং যেসব পরামর্শ দিয়েছেন উনি, এগুলো অর্থহীন। এইসব বিষয়ই আমাদের ছাত্ররা, আমাদের রাজনীতিবিদরা, আমাদের দেশের জনগণ অলরেডি কথা বলেছে, এবং আমরা আশা করি যে এই বর্তমান নির্দলীয় নিরপেক্ষ সরকারের মাধ্যমে সেই নির্বাচনের আশা আমাদের পূরণ হবে, এবং পূরণ হওয়ার আগে যেসব রাষ্ট্রীয় রিফর্ম যেগুলো করা দরকার সেগুলোও তারা করবেন। কারণ একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে যে আপনার ঘরও যদি নোংরা হয়, এবং যেটা যতদিন বেশি দিনের নোংরা, পরিষ্কার করতে কিন্তু তত সময় বেশি লাগবে। সুতরাং তাদেরকে একটা রিজনেবল টাইম আমাদেরকে দিতে হবে যে এই সংস্কারগুলো যাতে করতে পারেন। যেমন ধরেন আপনার এই প্রশাসনের বিভিন্ন জায়গায় যে নিয়োগ এখন হচ্ছে, এতগুলো লোক একসঙ্গে এই 15 বছর ধরে দলীয়করণ করছে, আপনার খুঁজে বের করা, বিচার বিভাগে বলেন, অ্যাডমিনিস্ট্রেশনে বলেন, পুলিশ ডিপার্টমেন্টে বলেন, যে কোনো জায়গায় বলেন, মানে সংস্কার উপযোগী যে প্রশাসন তৈরি করতেও তো সাজাতে তো সময় প্রয়োজন। হ্যাঁ, আমরা এই লোকগুলোকে খোঁজ করতে পারি। এগুলো তো আপনার হোমওয়ার্ক তো আগে করা ছিল না, এখন ওনারা করতেছেন। হ্যাঁ, এর মধ্যে ত্রুটি বিচ্যুতি হতে পারে, সেগুলো আমরা সরকারকে বলবো, সরকার সংশোধন করবেন। এটা তো কোনো কিছুই পার্মানেন্ট না। জি, এই জন্য সরকারকে প্রয়োজনীয় সময় দিতে হবে। আর আমি এটা দৃঢ়ভাবে আশাবাদী এবং বিশ্বাস করি যে একটা গ্রহণযোগ্য নির্বাচন কমিশন বর্তমান সরকার অবশ্যই উপহার দেবে, কারণ এটাই তো তাদের উপহার দিবেন, জাতিকে উপহার দিবেন, এবং তারা আগামীতে মানে ফেয়ার এবং ফ্রি ইলেকশন বলতে আমরা যেটি বুঝি, এবং গ্রহণযোগ্য একই সাথে প্রতিযোগিতা বা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন, সেটি আমরা দেখতে পাবো। আরও আলোচনা শুনবো ইঞ্জিনিয়ার রেজাউল করিম ভাই, শাহিদুল ইসলাম হিলাল ভাই। আসতে চাই যেটি ভাই বলছিলেন যে নির্বাচনের প্রসঙ্গ ধরে প্রশাসনের অনেক জায়গাতে কিংবা প্রায় যে দলীয়করণের যে চিত্র এবং তার প্রেক্ষাপটে দলদাস শব্দটি এখন আমরা হরহামেশাই আমরা সেটি ব্যবহার করছি, সেরকম পরিস্থিতি আছে বলে সেটি করছি। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এটা কতটা আছে আপনাদের সংগঠনের প্রশ্ন? আচ্ছা, সংগঠনেটা আমি আসছি এর আগে, যেমন আমাদের মানে আমরা যদি গত 15-20 বছরের হিস্ট্রি দেখি, যেমন এনবিআর যেখানে আমাদের দেন দরবার করতে হয়, ওখানে কিন্তু আমাদের এন্ট্রি আস্তে আস্তে একদম কমে গিয়েছিল। মানে ওরা ডিসিশন যা নেওয়ার নিজেরা নিয়ে নিতে, আমাদের কথা শুনতো না। ইনফ্যাক্ট এনবিআর চেয়ারম্যানের সাথে দেখা করেও গত 3-4 বছর খুবই ডিফিকাল্ট ছিল। বাংলাদেশ ব্যাংক, যেটাকে আমরা একদম খুব একটা অনার্ড এবং সেফ জায়গা মনে করতাম, ওখানেও আমরা কারাপশনের অনেক রকম জিনিস দেখতে পাচ্ছি। এখন এগুলি সব বের হচ্ছে। ওখানেও কিন্তু আমাদের এন্ট্রি, ব্যবসায়ীদের এন্ট্রি, আমরা যে বলবো আমাদের গল্প, ওটা শোনার কিন্তু বাংলাদেশ ব্যাংক তো এরকম সিদ্ধান্ত নিয়েছিল যে সাংবাদিকদেরও এন্ট্রি তারা নিষেধ করেছিল। হ্যাঁ, যদিও সেটি বর্তমান সরকার ক্ষমতা নেওয়ার পরে সেই সিদ্ধান্ত বাতিল করেছে। এই জন্য এটা খুবই ডিফিকাল্ট। মানে ব্যবসায়িক সংগঠনদের তো কাজ এদের সাথে করা, এদের এখানে যদি এন্ট্রি না থাকে খুবই ডিফিকাল্ট। আর একটা তো ঠিক জিনিস যে ব্যবসায়িক সংগঠন যারা করে, ওদের কোনো না কোনোভাবে বিদ্যমান সরকারের সাথে হাত মিলিয়ে কাজ করতে হয়। এটা ছাড়া কিন্তু উপায় নেই। তবে আমাদের গত কয়েক বছর যেটা দেখা গেছে, না সেটি সম্পর্ক থাকতে পারে, কিন্তু সেখানে যদি একেবারে দলীয়করণের একটা ন্যাক্কারজনক দৃষ্টান্ত তৈরি হয়, যেটা আমরা এখন গণমাধ্যমে যে খবরগুলো প্রকাশ সেখানে দেখছি, তো তাহলে আগে যা দেখেছি যেভাবে তারা কথা বলেছেন আর এখন যে দেখছি, সেখানে তো আমাদের হতাশ হওয়া ছাড়া কোনো এটা সত্যি। গত 3-4-5টা
মানে অলমোস্ট ইলেকশন না হয়ে নমিনেটেড হতো, এবং নমিনেশনগুলি কিন্তু ফ্রম দ্য একদম উপর থেকে আসতো, পলিটিক্যালি ডাইরেক্টর হতো, যে কারণে এখন বিসিসিআইতে গোলমাল হচ্ছে, অনেক অ্যাসোসিয়েশনে গোলমাল হচ্ছে। সবাই হয়তো পলিটিক্যালি মোটিভেটেড না, কিন্তু অনেক ইম্পর্টেন্ট পোস্টগুলি কিন্তু একদম হেডকোয়ার্টার থেকে আসতো। বিসিসিআই প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, এটা কিন্তু ইলেকশন হয়ে গত 3 টার্ম, গত 6-7 বছর হয় নাই। তো এটা কিন্তু একটা বিরাট চ্যালেঞ্জ। সুতরাং যখন সরকারের ব্লেসিংয়ে লিডাররা আসে, তখন সরকারের বিরুদ্ধে কোনো কথা বলতে ওদের অসুবিধা হয়, যে কারণে ব্যবসায়িক দেন দরবার বা যে নেগোসিয়েশন উইথ দ্য গভর্নমেন্ট, ওটা কিন্তু আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ে। এটা হয়তো এখন ঠিক হয়ে যাবে আস্তে আস্তে, যদি দলীয়করণ না হয় তাহলে হয়ে যাবে, আমরা আশা করি। আমরা সেটি আশা করি। শাহিদুল ইসলাম হেলাল ভাই, অসংখ্য ধন্যবাদ। ইঞ্জিনিয়ার রেজাউল করিম ভাই, আপনার কাছে আসছে যে অরাজনৈতিক সংগঠনগুলো বা পেশাদারিত্বের মূলক যে সংগঠনগুলো, সেই সংগঠনগুলোর যারা নেতৃত্বে আসেন, তারা যদি কোনো একটি তাদের রাজনৈতিক পছন্দ অপছন্দ সেটি থাকতে পারে, কিন্তু তারা তো তার প্রেশার বা সংগঠনকে এগিয়ে রাখবেন। কিন্তু সেখানে যেটি ভাই বললেন যে কোনো একটি জায়গা থেকে নির্দেশ আসলো, সেভাবেই তাদের নেতৃত্ব নির্বাচিত হতো। তাহলে ওই সংগঠনগুলো, ওই সংগঠনের নেতাকর্মী বা তাদের সাথে সম্পৃক্ত যে প্রতিষ্ঠানগুলো আছে, সেগুলোর তো খুব একটা বেশি উন্নতি হওয়ার কথা না, যেমনটি আমরা দেখছি। অবশ্যই আপনার যখন রাজনৈতিক দলগুলো ঠিক নেতৃত্ব নির্বাচন করে দেয়, তখন ওই নেতৃবৃন্দর কাজ হচ্ছে তাদের এজেন্ডা বাস্তবায়ন করা, এবং ওই নির্ধারিত ট্রেডের যেসব কাজগুলো, সেগুলো স্বাভাবিকভাবেই হচ্ছে না। যেমন আমাদের ভাই যে ট্রেডে আছেন, গার্মেন্ট শিল্প, আমি যে এই প্রণোদনার কথা বললাম, এই প্রণোদনা টাকা রীতিমতো লুটপাট হয়েছে, এরকম সব সেক্টরেই আর কি। এবং আপনি একটু আগে যে কথাটা উল্লেখ করলেন যে ফর এক্সাম্পল এই 5ই আগস্টের আগে ব্যবসায়ীরা যে তৎকালীন প্রধানমন্ত্রীর সঙ্গে যে দেখা করলেন, সেখানে তাদের যে বক্তব্য ছিল, বা এর আগেও যে ব্ল্যাঙ্ক চেক নেতৃবৃন্দ, এগুলো আপনার রাজনৈতিক মোটিভেটেড এবং রাজনৈতিক যে সেরকম সুবিধা নিয়ে রাষ্ট্রের সম্পত্তি লুটপাট করার কারণেই তারা এরকম আচরণ করেছেন, এবং সরকারও তাদেরকে সেভাবে ব্যবহার করেছে। আমাদের এই জিনিসগুলো এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলেই এগুলোর মূলোৎপাটন করতে হবে। পেশাদার সংগঠনগুলোতে যাতে নির্বাচনের মাধ্যমে সঠিক নেতৃত্ব আসে, সেই জিনিসগুলো মেকশিওর করতে হবে আইনের মাধ্যমে, এবং যারা ইতিপূর্বে যত অপকর্ম করেছেন, এইগুলো আইনের আওতায় এনে তাদেরকে যথাযথ দৃষ্টান্তমূলক বিচার করতে হবে, যাতে ভবিষ্যতে এই জাতীয় কাজ করার কেউ সাহস না দেখায়। অসংখ্য ধন্যবাদ রেজাউল করিম ভাই। শাহিদুল ইসলাম হেলাল ভাই, আসতে চাই দুইটি প্রসঙ্গ। এটি নিয়ে আপনি বহু আলোচনা করেছেন, আপনাদের ব্যবসায়ীর অনেক সাথে সম্পৃক্ত যারা চেয়েছেন যে আসলে একটা ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো বা সংগঠনগুলোর মধ্যে একটা পেশাদারিত্ব যাতে চলে আসে, এবং ব্যাংকের যে সহযোগিতা ব্যবসায়িক কর্মকাণ্ডকে এগিয়ে নেওয়ার প্রশ্নে এলসি প্রসঙ্গ এবং ডলার ক্রাইসিস কতটা পরিবর্তন হয়েছে? না, এখনো তো ওইভাবে পরিবর্তন হয় নাই, মানে এখনো মুখে মুখে হচ্ছে। জাস্ট ক্রাইসিস তো আছে ব্যাংকে, এখনো এলসি খোলাতে ক্রাইসিস আছে, এখনো ডলার পাওয়াতে ক্রাইসিস আছে। এগুলি আমার মনে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। মাঝখানে যেমন এমন ছিল যে একটা রেট সরকার ঠিক করে দিত, ওই রেটের উপরে আন্ডারহ্যান্ডের টাকা দিয়ে এলসি খুলতে হতো। তো ব্যাংকের মধ্যে কিন্তু অনেক রকম অ্যানামলিস ছিল, যেগুলি আমরা আশা করি আস্তে আস্তে ঠিক হবে। এখন তো আমি যতটুকু জানি যে 120 টাকা যে ডলারের মূল্য, মানে সেটি কি দেখেন কিনা? না, এখন হয়তো দেখা যাচ্ছে, বাট এখনো কিছু জায়গায় শুনছি যে না, এখনো ওইভাবে হয় না, আর একটু বেশি দিয়ে কিনতে হচ্ছে, যেসব ব্যাংকের ডলারের অভাব। তো ডলারটা এখন মার্কেটে অনেকটা ওপেন করে দেওয়াতে আমি আশা করি যে এই ক্রাইসিসটা আস্তে আস্তে চলে যাবে, আস্তে আস্তে সেটা কমে আসবে। এবং এলসি প্রসঙ্গ, যেটি বাংলাদেশ ব্যাংকের যে নির্দেশনা অনেক ব্যাংক আগে মানত না, এখন এই এলসি প্রসঙ্গে এই নীতি মানার ক্ষেত্রে বা বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত মানার ক্ষেত্রে অবস্থার কতটা পরিবর্তন হয়েছে? ইটস টু আর্লি টু সে, মানে এখনো বলা মুশকিল। এখনো আমাদের আমার পার্সোনালিটি এমন আছে যে অ্যাকসেপ্টেড বিল এখনো ঠিক টাইমে পাচ্ছি না। এগুলি আমার মনে হয়ে যাবে। একটা সময় তো ছিল আমরা অ্যাকসেপ্টেড বিল, একটা ব্যাংকের অ্যাকসেপ্টেড বিল ইজ লাইক এ ক্যাশ, ওটা পেতে 6 মাস লেগে গেছে। এখনো এমন অবস্থা আছে, আমার ব্যাংক বলে দেয় এই ব্যাংকের কোনো এলসি, আমি যদি লোকাল এলসিতে ব্যবসা করতে চাই, এই ব্যাংকে তুমি এলসি করো না, ওদেরটা অ্যাকসেপ্ট করবো না। তার মানে ব্যাংকের মাঝে ব্যাংকদের মধ্যেও কিন্তু ট্রাস্টটা অনেক চলে গেছে।
আর তাছাড়া আরেকটা যেটা প্রবলেম হচ্ছে, বিকজ আমি মোটামুটি রিজনেবলি অ্যামাউন্ট অফ ইম্পোর্ট করি অন এ রেগুলার বেসিস, কিছু ব্যাংকের এলসি ওভারসিজ এক্সপোর্টাররা নিতে চায় না। ওই জায়গাটা মানে অতীত অভিজ্ঞতার কারণে হ্যাঁ, ওই জায়গাটা কিন্তু ভাঙতে আস্তে আস্তে আরও টাইম লাগবে, আরও সময় সেটি প্রয়োজন। এবং আপনি কি কোনো সিদ্ধান্ত অথবা এই পরামর্শ রাখবেন যে এই ব্যবস্থাগুলো গ্রহণ করলে আমরা দ্রুত সময়ের মধ্যে একটা ইতিবাচক পরিস্থিতি তৈরি হতে পারে? এখনকার যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, হি ইজ ভেরি ওপেন। ওনার সাথে অলরেডি ব্যবসায়ীরা অনেকবার বসেছে, যেটা হয়তো গত 5 বছরে যতবার বসেন ওনার সাথে অতবার বসা হয়েছে। অ্যান্ড আমরা যতটুকু জানি উনি খুব স্বচ্ছ এবং জানাশোনা মানুষ এবং ইকোনমিস্ট, উনি জানেন। অ্যান্ড আমার মনে হয় ডাইরেকশনটা ঠিকভাবেই যাচ্ছে। বাট এত কিছু চেঞ্জ হয়ে গেছে, তো কিছু জায়গায় যেমন কাস্টমসে আমাদের কিন্তু এখন আপাতত কিন্তু বেশ কিছু প্রবলেম হচ্ছে, কারণ এতগুলি অফিসার চেঞ্জ হয়ে গেছে, কিছু কাজ অর্ধেক হয়েছে, বাকিটা কাজ সাইড করতে নতুন লোক এসে একটু কনজারভেটিভ সময় নিচ্ছে। হ্যাঁ, তো ওইখানে কিন্তু ঝামেলা। এখন এই ট্রানজিশন পিরিয়ড চলছে, আমার মনে হয় আরো কিছুদিন দরকার বিফোর, মানে সময়ের সাথে সাথে সেটিও পরিবর্তন হবে, অসংখ্য ধন্যবাদ। একটা বিরতিতে যাব, তার আগে ইঞ্জিনিয়ার রেজাউল করিম ভাই, আপনার কাছে প্রশ্নটি রেখে যায় যে আসলে বাংলাদেশের বিদেশ নীতি বা পররাষ্ট্র নীতি কেমন হবে, সেটি একান্তই বাংলাদেশের বিষয়। আমাদের সংবিধানের সেই ধারা আছে, সেটি অনুযায়ী পরিচালিত হবে। দেশের জনগণও এবং রাজনৈতিক দলগুলোর সেখানে মতামত দেওয়ার যথেষ্ট সুযোগ আছে, তার ভিত্তিতেই হবে। কিন্তু অন্য কোনো দেশ থেকে চাপিয়ে দেওয়া কিংবা সেই চাপিয়ে দেওয়া নীতি বিগত সরকারের বিরুদ্ধে সবচেয়ে যে বড় অভিযোগ, অন্য একটি দেশের, পার্শ্ববর্তী একটি দেশের যে চাপিয়ে দেওয়ার নীতি তারা অনুসরণ করে ক্ষমতায় টিকে আছে, এই অভিযোগ 15 বছর ধরে বিএনপি সহ যে বিরোধী অবস্থানে যে রাজনৈতিক দলগুলো ছিল তাদের ছিল। সেই জায়গাতে আমরা কতটা পরিবর্তন করতে পারলাম, বিশেষ করে জনগণের মধ্যে রাষ্ট্রের প্রয়োজনে যে জেগে ওঠার প্রবণতা, সেটি ধরে রাখার প্রশ্ন নিয়েও যখন অনেকে বলছেন যে এটি আন্দোলন হয়েছে, রাষ্ট্র সংস্কারের প্রশ্নে সবাই একত্রিত হয়েছে, ছাত্র জনতার আন্দোলনের বা গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে যে অবস্থা দাঁড়িয়েছে সেটি ধরে রাখতে হবে। এই জায়গাতে ধরে রাখার প্রশ্নে কোনো চ্যালেঞ্জ আপনি দেখেন কিনা বা করণীয় কি হতে পারে? যে অন্যায়, দুর্নীতি এবং গণহত্যা যা কিছু হয়েছে এগুলোর ব্ল্যাঙ্ক চেক দেওয়া হয়েছে। আমরা দেখেছি অনেক রাজনীতিবিদকে আপনার এই বর্ডারে পাওয়া গেছে, গুম হয়েছে ঢাকা থেকে, পাওয়া গেছে বর্ডারে। আবার এই 5ই আগস্টের স্বাধীনতার পরেও আমরা দেখেছি অনেক রাজনীতিবিদ, অনেক এর আগের সরকারের যারা সহযোগী ছিলেন তাদেরকে ওই পার্শ্ববর্তী রাষ্ট্র থেকে ফেরত পাঠানো হয়েছে। এটার মূল কারণ হচ্ছে যে যদি কোনো সরকার পার্শ্ববর্তী দেশ থেকে বা অন্য কোনো দেশ থেকে অন্যায়ভাবে সুযোগ নেয়, তখন তারা আমাদেরকে ম্যানিপুলেট করার সুযোগ পায় আর কি। আজকে নেপাল যদি, ভুটান যদি, মালদ্বীপ যদি আপনার ভারতের চোখে চোখ রেখে কথা বলতে পারে, বাংলাদেশ তো অনেক শক্তিশালী রাষ্ট্র। এবং এটা খুবই আনন্দের বিষয় যে বর্তমান সরকার, ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকার অলরেডি এই মোদি সাহেবের সঙ্গে কথা বলেছেন এবং উনি পরিষ্কার মেসেজ দিয়েছেন যে বাংলাদেশের গণতন্ত্রের বিরুদ্ধে বা বাংলাদেশের জনগণের বিরুদ্ধে কোনো কিছু করা যাবে না। সেই ক্ষেত্রে তাদের চাপ তো থাকবে, তাদের দীর্ঘদিনের এটা একটা অঙ্গরাজ্যের মতো তারা ট্রিট করতে আমাদেরকে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা নিয়েছে, কিন্তু তার বিনিময়ে আমাদের যেটা প্রাপ্য ছিল সেটা দেয়নি, বরঞ্চ আমাদেরকে বিভিন্নভাবে বঞ্চনা এবং সর্বশেষ যে বন্যা পরিস্থিতি এটা বেশিরভাগ বিজ্ঞানীরা স্বীকার করেছেন যে এটা ভারতের ইসের কারণে এই বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং আমাদের নদ নদীগুলো, আমাদের কৃষি, বিভিন্ন কিছু তাদের কারণে কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে। তো আমাদের এই যে আন্দোলনের যে স্পিরিট, যে আমরা নতজানু পররাষ্ট্রনীতি থাকবে না, আমাদের একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে আমরা পৃথিবীকে মাথা উঁচু করে দেব, বাংলাদেশ তার নিজের মতো করে চলবে, জি, সেটা অবশ্যই এই সরকারের মাধ্যমে এবং পরবর্তী যারা নির্বাচিত সরকার আসবে তারা সেই জনগণের সেই প্রত্যাশা অবশ্যই পূরণ করবে। এ ব্যাপারে আমি যথেষ্ট আশাবাদী। আর গণঅভ্যুত্থানের স্পিরিট ধরে রাখার প্রশ্নে এটা একটা দ্বিতীয় প্রশ্ন ছিল। হ্যাঁ, গণঅভ্যুত্থানের যে স্পিরিট, গণঅভ্যুত্থানের বেশ কয়েকটি বিষয় আর কি। 1 নম্বর যেটা হচ্ছে যে সর্বক্ষেত্রে বৈষম্য দূর করা সর্বক্ষেত্রে, এবং একটা নির্বাচিত সরকার, কথা বলার অধিকার, সব নাগরিকের সমান অধিকার, এই যে বিষয়গুলো বর্তমান সরকার আমার ধারণা যে তারা
রিফর্ম করে একটা নির্বাচনের মাধ্যমে যে সরকার ভবিষ্যতে প্রতিষ্ঠিত হবে, তারাও সেদিকে অবশ্যই সজাগ দৃষ্টি রাখবে। যেহেতু এই দেশের জনগণ একবার জেগে উঠেছে, এদেরকে আর দমায় রাখা যাবে না। যারা দুর্নীতিবাজ রাজনীতিবিদ রয়েছেন, দুর্নীতিবাজ ব্যবসায়ী রয়েছেন এবং অন্যান্য যারা সুবিধাভোগী সমাজের উচ্ছিষ্ট শ্রেণীর লোক রয়েছেন, তাদের কাছে এটা একটা ক্লিয়ার মেসেজ যে আপনারা যতই ষড়যন্ত্র করেন, যতই করেন, এটাকে কিন্তু আপনারা টিকতে পারবেন না। আপনাদেরকে অবশ্যই সংশোধন হতে হবে এবং এই ন্যায়ের পথে আসতে হবে। ছাত্র জনতার যে স্পিরিট, এটার সঙ্গে শ্রদ্ধা প্রদর্শন করে আপনাদেরকে অবশ্যই সংশোধন হতে হবে। অসংখ্য ধন্যবাদ শাহিদুল ইসলাম হেলাল ভাই। এই প্রসঙ্গে একটু আসতে চাই যে গণ অভ্যুত্থানের স্পিরিট, এটিকে ধরে রাখা এবং সকল মানুষের জীবনযাত্রার উপরে যাতে এই অভ্যুত্থানের একটা ইতিবাচক পরিবর্তন তৈরি হয়, সেক্ষেত্রে আপনার প্রত্যাশা বা চাওয়ার আমি জায়গাটা তো কি থাকবে? ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে বলবো, আমি যেটা বলতে চাই যে বাংলাদেশে আমরা শিল্প উদ্যোক্তারা আপনি দৈনন্দিন জীবনে যা যা জিনিস ব্যবহার করেন সবই কিন্তু আমরা বানাই। তো অল উই নিড ইজ প্রোটেকশন ফ্রম দ্য গভর্নমেন্ট। যে ওই যে অনেক জিনিস এখনো আমদানি হয় যেটা অপ্রয়োজনীয়, ইভেন খাবার জিনিস। বিস্কিট ফ্যাক্টরি বাংলাদেশে অনেক আছে, আমি জাস্ট একটা এক্সাম্পল বললাম। তো কেন আমি বিদেশি বিস্কিট আনবো? আমি এত কষ্ট করে বিদেশি টাকা আর্ন করি, ওটাকে এত ইজিলি বাইরে ফেলে দিচ্ছি। আপনি আজকে ঘুম থেকে উঠে যদি দোকানে যান যে আমি আমার দিনে যা যা দরকার বাংলাদেশি কিনবো, আই ক্যান বেট আপনি 100% কিনতে পারবেন। তো আমি যারা দেখছে জনগণকে বলতে চাই, আপনারা আমাদেরকে সাহায্য করেন। আপনারা ইকুয়াল, আপনি বিদেশি জিনিস কিনেন না। নিজের জিনিসকে পক্ষপাতিত্ব করা কিন্তু ছোট মনের ব্যাপার না, এটা হলো বড় মনের ব্যাপার। আমি যদি একই জিনিস একই দামে পাই, আমি সেটাই তো, যে সমস্ত দেশগুলো নিজস্ব বোধ নিয়ে এগিয়ে গেছে, দেশে উৎপাদিত পণ্যকেই তারা প্রাধান্য দিয়েছে। ইন্ডিয়াতে একটা বেশ ফেমাস গল্প আছে, নেহেরুকে ইন্ডিয়ান বড় লোকেরা তখন বলেছিল আর্লি 50s যে ইন্ডিয়ান ব্লেড অত ভালো ছিল না, আমাদেরকে বিদেশি ব্লেড আমদানি করতে দাও। তখন কিন্তু ইন্ডিয়া একদম কন্ট্রাক্টেড ইকোনমি ছিল, ওরা বাইরের কিছু আমদানি করতে পারে। নেহেরু ওখানে নিচে লিখে দিয়েছিল ইন্ডিয়ান বড় লোকদেরকে বলো দেশের স্বার্থে দাঁড়িয়ে রাখতে, যে তাও সে বিদেশি ব্লেড আনতে দিবে। মানে এই জায়গাতে আপনার আলোচনা শুনে এই প্রশ্নটি, যেটি সাধারণ মানুষের একটি সরকারের কাছে সবচেয়ে বড় প্রত্যাশা হলো সে যাতে আয় দিয়ে ব্যয় নির্বাহ করতে পারে। সেক্ষেত্রে বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পরে সম্মানিত প্রধান উপদেষ্টার নেতৃত্বে যে সরকার, ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে, আমরা বাজারের ক্ষেত্রেও কিন্তু একটা ইতিবাচক, পণ্যের দামের ক্ষেত্রেও কিন্তু একটা ইতিবাচক পরিবর্তন আমরা দেখছি। যে সমস্ত পণ্যের দাম লাগামহীনভাবে বেড়েছে, সেটা কিছুটা হলেও কিন্তু কমেছে, কিন্তু মানুষের প্রত্যাশা আরও বেশি। এটা আমার মনে হয় আরো কন্ট্রোলে আসবে, কারণ একটা সিন্ডিকেট শব্দটা তো আমরা সবাই শুনি, যদিও খুব বেশি আমি বুঝি না, বাট এই সিন্ডিকেটটা চলে গেলে কন্ট্রোল, সিন্ডিকেট না বুঝলে প্রভাবটা তো আমরা বুঝতে পারি। কন্ট্রোল যখন কিছু লোকের হাতে চলে যায়, আর ওই লোকগুলি সবই কিন্তু অসৎ প্রমাণ হয়েছে এখন, তো ওরা যখন মার্কেট থেকে চলে গেছে, অটোমেটিক্যালি জিনিসপত্রের দাম কমার কথা আমরা আশা করি সেটি কমবে। এই সিন্ডিকেটের প্রসঙ্গে ইঞ্জিনিয়ার রেজাউল করিম ভাই আসতে চাই। রাজনীতিতে সিন্ডিকেট, নির্বাচনের সিন্ডিকেট, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সিন্ডিকেট, আমরা এখন গণমাধ্যমের খবরগুলো দিকে তাকালে কিন্তু এরই চিত্র আমরা লক্ষ্য করছি। এত সিন্ডিকেট দিয়ে আসলে সাধারণ মানুষের যে অবস্থার পরিবর্তনের কথা বিগত সরকার যে তারা বলতো, সেই বলাটার যৌক্তিকতা এই সময় এসে যদি বিচার করি, কি অবস্থা দাঁড়ায়? হ্যাঁ, এখন সিন্ডিকেট কেন হয়েছে? সিন্ডিকেট হয়েছে তাদের লোকদেরকে সুবিধা দেওয়ার জন্য। আপনার দেখা গেছে যে একচেটিয়াভাবে কিছু প্রতিষ্ঠান ব্যবসা করত, আজকে ক্ষুদ্র শিল্পগুলো প্রায় ধ্বংস হয়ে গেছে। আপনার ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে এই নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি কারণ বাজার পর্যন্ত আসতে অনেক হাত ঘুরে, তো এবং জায়গায় জায়গায় চাঁদা দিতে হতো, যার কারণে কিন্তু আপনার এই নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বা অন্যান্য জিনিসপত্রের দাম বৃদ্ধি পেত আর কি। তো এই সিন্ডিকেট মানে এখনও ভাই যে বললো যে এখনও পুরোপুরি নির্মূল হয়নি, যেহেতু 1 মাস খুবই কম সময়। বা আমি আশা করি যে মানে বর্তমান সরকার এটা খুব দ্রুত ব্যবস্থা নেবে এবং সর্বস্তরে এই সিন্ডিকেটটা ভেঙে দিতে হবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে এই যে দেশীয় পণ্য, ভাইয়ের সঙ্গে আমি একমত যে শতভাগ পাওয়া যাবে, কিন্তু আমাদেরকে কোয়ালিটিও নিয়ন্ত্রণ করতে হবে আর কি। আমার যে ধরনের পণ্য আমরা এখন ব্যবহার করতে অভ্যস্ত হয়ে গেছি, সেটা উচ্চবিত্ত হোক, নিম্ন মধ্যবিত্ত হোক,
সেই পণ্যের কোয়ালিটিটা আজকে যেসব সংস্থাগুলো রয়েছে পণ্যর মান নিয়ন্ত্রণের জন্য তাদেরকে কার্যকরী করতে হবে, তাদেরকে দলীয় প্রভাব মুক্ত করতে হবে। আমরা দেখেছি যে আপনার খাদ্যের ভেজাল নিয়ন্ত্রণের জন্য আপনার ম্যাজিস্ট্রেট আইনগত ব্যবস্থা নেওয়া, তারা শাস্তির সম্মুখীন হয়েছে। আবার পাশাপাশি আমরা ঘুষের চিত্রও দেখেছি। আমরা দুইটাই চাই না, আমরা চাই যে এরা স্বাধীনভাবে কাজ করবে এবং আমরা যারা সাধারণ ভোক্তা এরা আমরা ভালো সাধারণ ভোক্তার অধিকার তারা সমুন্নত রাখবে। এবং আরেকটি বিষয় যেহেতু এই বিষয়গুলো নিয়ে আমরাই কথা বলছি রেজাউল করিম ভাই, সেটা যৌথ বাহিনীর অভিযান চলছে, গতকাল থেকে সেই অভিযানটি শুরু হয়েছে এবং অতীতে আমরা দেখেছি যে অভিযানগুলোর অধিকাংশই ব্যর্থ হতো রাজনৈতিক কারণে এবং যখন একটি দল, কোনো রাজনৈতিক দল ক্ষমতায় থাকেন, তারা অভিযান পরিচালনা করতে গিয়ে তারা বলা হতো যে অভিযানের ক্ষেত্রে তারা যারা অন্যায় অনিয়ম করছে, নৈরাজ্য করছে, তাদের ক্ষেত্রে জিরো টলারেন্স। কিন্তু বাস্তবতা তো ভিন্ন, সেটাই আমরা দেখেছি এবং এখনকার প্রতিবেদনগুলো কিন্তু সেই বাস্তবতার সাথে আরও যে তথ্যগুলো যোগ করছে, আমাদেরকে অতীতের যে অভিযানগুলো হচ্ছে সে সম্পর্কে হতাশই হতে হয়। কিন্তু এই বর্তমান সরকার যে যৌথ বাহিনীর যে অভিযান গতকালকে থেকে যেটি শুরু হলো, এই যে সিন্ডিকেট যারা আছেন বা এখনও কোনো ক্ষেত্রে যে সক্রিয়, হয়তো অধিকাংশরই একটা রাজনৈতিক পরিচয় আছে, সেই পরিচয় আবার কোনো ধরনের অস্থিরতা তৈরি করবে কিনা, বা সেটি করলে বর্তমান সরকারের কাছে আমাদের প্রত্যাশাটা কি থাকবে? এখানে দুই পক্ষকেই আগায় আসতে হবে আর কি। আপনার সিন্ডিকেট ভাঙার জন্য আমরা যারা ভোক্তা আছি এইসব ক্ষেত্রে কি কি সমস্যা আছে এটা চিহ্নিত করে সরকারকে সরাসরি সুপারিশ প্রদান করতে হবে। সরকার তো আসমান থেকে এই সমস্যাগুলো সমাধান করতে পারবে না, কারণ তাদের হোমওয়ার্ক নেই এবং 1 মাস হোমওয়ার্কের জন্য যথেষ্ট কম সময় আর কি। সুতরাং যারা ভোক্তা তাদেরকে প্রবলেমগুলো আইডেন্টিফাই করে সরকারের কাছে পৌঁছাইতে হবে আর কি। আর এই যৌথ বাহিনীর যে অপারেশন, সেটা নিয়ে আমি আশাবাদী থাকতে চাই যে তারা নিরপেক্ষভাবে এটা তাদের যে কর্মকাণ্ড সেটা পরিচালনা করবেন এবং তাতে জনগণের অবশ্যই সমর্থন থাকবে এই সিন্ডিকেট ভাঙার ব্যাপারে এবং অন্যান্য যেসব চাঁদাবাজি এবং টেন্ডারবাজি। ভাই একটু আগে যে বলছিল যে জুট ব্যবসাটা সম্পূর্ণ ব্যবসায়ীদের হাতে থাকতে হবে। এটা চাঁদাবাজদের হাতে গেলেই তখন কিন্তু আপনার এটা প্রভাব শিল্পে পড়ে। আজকে আপনার এই ধরেন ইউটিলিটি বিলস আজকে আপনার যখন খরচ বাড়ে তখন সেই খরচ তো আমাদের জনগণকে পে করতে হয়। আজকে এই অপচয়গুলো কমায় জনগণকে, অন্যান্য দেশগুলো যেভাবে করতেছে, ইভেন আমি ইন্ডিয়ার উদাহরণ দিব বা নেপাল যেভাবে করে, ভুটানের প্রধানমন্ত্রী আমাদের বাংলাদেশে পড়াশোনা করেছেন, ওনারা যেভাবে আপনার করছেন, সেই জিনিসগুলো আমাদেরকে মাথায় রেখে আমরা যাতে এইগুলো পরিচালনা করতে পারি সেদিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। সেক্ষেত্রে নির্দিষ্ট করে আপনি কোনো সরকারের কাছে কোনো প্রত্যাশা রাখবেন কিনা? সরকারের কাছে প্রত্যাশা হচ্ছে যে সরকার এই জনগণের যে ফাইন্ডিংস সেগুলোকে বিচার বিবেচনা রেখে দ্রুত এটা সমাধান করা। এখন আমরা যেটা একটা প্রবলেম দেখতে পাচ্ছি আর কি, যে এখনও কিন্তু আমরা আমলাতান্ত্রিক জটিলতার মধ্যে রয়েছি। দেখা গেছে ওই উপদেষ্টাদের কাছে অসংখ্য ফাইল, সেগুলো তারা সময়ের অভাবে আপনার করতে পারছেন না। আমার মনে হয় যে এখানে যত জনবল দরকার থাকুক, প্রয়োজন বোধে সেটা পার্ট টাইম হোক, যেভাবে হোক ম্যানেজ করে এগুলোকে দ্রুত অ্যাড্রেস করতে হবে। এটা প্রশাসনিক জটিলতার মধ্যে আটকায় রাখা যাবে না এবং এগুলোর দ্রুত সমাধান করতে হবে। অসংখ্য ধন্যবাদ। দর্শক, এই সময়ের মধ্যেও তিনি শত চেষ্টা করেও স্টুডিওতে উপস্থিত হয়েছেন। সকলের তার আলোচনা শোনেন এবং তাকে চিনেন। এফবিসিসিআই এর সম্মানিত সিনিয়র সহ সভাপতি আমিন আলী, আপনাকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আমরা আজকের যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জনতার যে কর্মসূচি শহীদ মার্চ, এই শিরোনামকে কেন্দ্র করে সার্বিক বিষয় নিয়ে আমরা আলোচনা করছি। আমরা যে বিষয়টি আপনার কাছ থেকে শুনতে চাই, ব্যবসা বাণিজ্যের যে গতি পরিবর্তন অথবা সেখানে গুণগত পরিবর্তন আনার জন্য কি ধরনের ব্যবস্থা বা সিদ্ধান্ত বর্তমান সরকারের কাছে একজন ব্যবসায়ী নেতা হিসেবে আপনি প্রত্যাশা করছেন? ধন্যবাদ। এক কথায় যদি বলতে হয়, আসলে ব্যবসা তো চলমান ব্যবসা। বাংলাদেশের ব্যবসা প্রাইভেট সেক্টর কিন্তু 35% এখন অর্থনীতিতে আপনার কন্ট্রিবিউট করছে। আমি মনে করি এটাকে গতিশীল এবং এটাকে আরও ভ্যালু এডিশন এসব করার জন্য আমার যেই জায়গায় একটি সৃজনশীল আমাদের যেই কাজটি দরকার, সেটা হলো যে আমাদের জন্য দুটি জায়গা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। একটি হলো বাংলাদেশ ব্যাংক, আরেকটি হলো এনবিআর। এই দুটি জায়গায় আমি মনে করি যারা ছোটোখাটো ব্যবসায়ী থেকে আরম্ভ করে সব ব্যবসায়ীদের পলিসির জন্য
এগিয়ে যাওয়ার জন্য, বাধাকে অতিক্রম করার জন্য এই দুটি জায়গা খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য। এই মানি মার্কেট এবং এনবিআর এই দুই জায়গায় আমি মনে করি যে সরকারকে এখন প্রথমেই এটার মানে জায়গায়- এই দুই জায়গায় আপনি এনবিআর বলুন অথবা বাংলাদেশ ব্যাংকের দুই জায়গাতে আমরা বেশ কিছু তো বর্তমান সরকারের কিছু সিদ্ধান্ত দেখছি তারা নিয়েছে এবং সেটি দৃশ্যমানও। কালো টাকার প্রসঙ্গ সাদা করা সেটির একটা বিধান তারা বাতিল করেছেন, বিশেষ করে ব্যাংকগুলোর পুনরুদ্ধারের ক্ষেত্রেও তারা বেশ ব্যবস্থা গ্রহণ করেছেন। এই ব্যবস্থাগুলো ইতিবাচক পরিবর্তনের তৈরি করবে, সেক্ষেত্রে তো আপনি আশাবাদী। এক্স্যাক্টলি, আমি দেখেন যে পরিবর্তনগুলো আমরা দেখতে পাচ্ছি সেটা তো অবশ্যই আমরা দেখেই আমরা আনন্দিত, কারণ আমরা আশা করছি যে ভবিষ্যতে এটা এই এই যে পরিবর্তন, এই পরিবর্তনের মাধ্যমে আমাদের একটা কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পৌঁছতে পারবো এবং আমাদের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা আমরা প্রত্যাশার দিকে এগিয়ে দিতে পারবো। একেবারে শেষ মন্তব্যে কি বলবেন? আরেকটি জি, যেটা জি। বিষয় সেটা হলো যে আমরা মনে করি যে সবসময় এখনই সময় যেই টাকা পয়সা যেটা লুণ্ঠন হয়ে গেছে, যারা অসাধু লোক ছিল, যারা টাকা পাচার করেছে, দুর্নীতিবাদ ছিল, হ্যাঁ। তাদেরকে একটা জায়গায় লিস্ট আউট করা, আর একটা হলো ব্যবসায়ীদেরকে এক জায়গায়। কারণ ওদের দায়ভার যদি ব্যবসায়ীদের কাঁধে তুলে দেওয়া হয় তাহলে কিন্তু ব্যবসায়ীরা হিমশিম এমনি খাচ্ছে, আরো অনেক বেশি ঘুরে কষ্ট দাঁড়াতে আরো হবে। অনেক সময় লেগে অনেক যাবে। কষ্ট হবে, কারণ যারা দুর্নীতি করেছে তাদেরকে আলাদাভাবে চিহ্নিত করে তাদের যে লুণ্ঠিত টাকা সেগুলোকে আলাদাভাবে, সেটার গভর্নমেন্ট আলাদাভাবে পলিসি নেওয়া উচিত, তাদের বিরুদ্ধে কি করা হওয়া উচিত। কিন্তু ব্যবসায়ীদের ঘাড়ে এই দায়ভার আমি মনে করি তুললে তাইলে ব্যবসা আবার হুমকি মুখ থুপড়ে পড়বে। সিন্ডিকেটের যে তৎপরতা আমরা অতীতে লক্ষ্য করেছি, সেই জায়গাতে কতটা পরিবর্তন দেখছেন? দেখেন, সিন্ডিকেট এটা এককভাবে হয় না। সিন্ডিকেট কিন্তু সবাই সিন্ডিকেট বলতেই মানে হলো যে তার মানে সিন্ডিকেট, এটা সরকার, রাজনীতিবিদ, মানে একটা চক্র, আমলা, এক জি। চক্র। আমার এই জায়গায় দৃষ্টিভঙ্গির পরিবর্তন এনে ওই জায়গাগুলোকে মেইন জায়গায় অ্যাড্রেস করতে হবে। বটম লাইনে এসে যে জায়গায় ইমপ্লিমেন্ট হচ্ছে সেখানে ধরে কোনো লাভ হবে না। যেখানে পলিসি হচ্ছে এই সিন্ডিকেটের, সেই জায়গাগুলোকে আমি মনে করি অ্যাড্রেস করতে হবে। অ্যাড্রেস করতে হবে। একেবারে আমরা শেষের দিকে শেষ মন্তব্যে কি বলবেন? শেষ শেষ লাইন কি মন্তব্যে বলবেন? আমরা অত্যন্ত আশাবাদী বাংলাদেশে ছাত্র জনতার যেই আন্দোলন, এই আন্দোলনের মাধ্যমে আমাদের যে নতুন সরকার আমাদের গঠিত হয়েছেন, সেই সরকারের যিনি সরকার প্রধান তিনি হলেন পৃথিবীর বুকে এখন আমি মনে করি সবচেয়ে সিনিয়র ব্যক্তি সরকার প্রধানদের মধ্যে। সরকার প্রধানদের এটা হলো একদিক। আরেকটা দিক হলো উনি সবচেয়ে হাই, ওদের মধ্যেই যেই মাপের যেই আপনার মানে হাই প্রোফাইল, সবার Profile। মধ্যে, হ্যাঁ, ওনার উচ্চতা সবার উপরে, জি। এবং ওনার কি বলে বিচরণ কিন্তু সব জায়গায়। তা আমরা মনে করছি আন্তর্জাতিক ব্যবসার ক্ষেত্রে আমাদের যেসব প্রতিবন্ধকতাগুলো আছে সেগুলো দূর হবে। হ্যাঁ, অবশ্যই সেগুলো দূর হবে। অসংখ্য ধন্যবাদ আমিনুল হিলাল ভাই। শেষ মন্তব্য শুনবো শাহিদুল ইসলাম হিলাল ভাই, কি যোগ করবেন? মনে করি যে পলিসি মেকাররা যখন পলিসি করে ওটা নিজের মনে করে করতে হবে। কারণ আমি এটা বলছি কারণ পাট নিয়ে জুট সেক্টরকে আমরা কত ভালোবাসি সবাই, মন্ত্রী টন্ত্রী সবাই, কিন্তু আপনি পাট মন্ত্রণালয়তে একটাও পাটের জিনিস নেই, এই কমার্স মিনিস্ট্রিতে একটাও পাটের জিনিস নেই, শিল্প মন্ত্রণালয়তে একটাও পাটের জিনিস নেই, পরিবেশ মন্ত্রণালয়তে একটাও পাটের জিনিস নেই, অথচ আমরা পাট করে ব্যস্ত হয়ে যাচ্ছি। তো এই বিলঙ্গিংনেসটা আমরা চাই নেতৃত্বে। জি, রেজাল্ট করেন ভাই, একেবারে দুই এক লাইনে শুনবো। জি, আমি বলতে চাচ্ছি যে বর্তমান সরকার অত্যন্ত দক্ষ এবং তাদেরকে আরো গতিশীল করার জন্য যারা আমাদের ছাত্র জনতা এবং জনগণ এবং সর্বোপরি রাজনীতিবিদদের কাছে আমার অনুরোধ, সরকারকে সঠিকভাবে গাইড করা, অল্পতে হতাশ হয়ে না পড়া এবং সহযোগিতা করা। সহযোগিতা। অসংখ্য ধন্যবাদ ইঞ্জিনিয়ার কেম রেজাউল করিম, শাহিদুল ইসলাম হিলাল এবং আমিন হিলালি। আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ আজকের আলোচনা আমাদের সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আজকের মতো টেবিল টক অনুষ্ঠানটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।